ঢাকার মগবাজারের বিশাল সেন্টার এই বিল্ডিংয়ে অবস্থিত নবীন ফ্যাশনের কেন্দ্রে কি ঘটেছিল 20 মার্চ সেটা আপনারা জানেন। তবে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালতে এই বিষয়টি নিয়ে যখন শুনানি হয় তখন ওসি গোলাম মর্তুজা তিনি কিছু বিষয় সামনে এনেছেন। তিনি বলেছেন যে নবীন ফ্যাশন নানা সময়েই বিভিন্ন রকমের অফার দেয়। প্রায় 3-3.5 বছর ধরে তারা এখানে কার্যক্রম পরিচালনা করছে। সেখানে 2টি পাঞ্জাবি বিক্রি করলে তারা 4টি ফ্রি দিচ্ছে। তারপর মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল সেটাও ফ্রি দিচ্ছে রিক্সা ভাড়াও ফ্রি, এবং এরকম নানা আকর্ষণীয় অফার নবীন ফ্যাশন থেকে মাইকিং করে সোশ্যাল মিডিয়ায় বলে দেওয়া হচ্ছে, এবং মানুষ এটা জেনে এই বিশাল সেন্টারের সামনে এসে নবীন ফ্যাশনের কেন্দ্রে এসে জড়ো হচ্ছে, লাইন ধরছে, ভিড় করছে। এবং আপনারা জানেন যে সেটা একটা মোড় এবং সেখানে মেইন রোড, সেখানে গ্যাঞ্জাম করছে, রাস্তা ব্লক করে দিচ্ছে। ফলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে সেদিন ছিল শুক্রবার 20 মার্চ। নামাজের পর এই পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। একটা পর্যায়ে নবীন ফ্যাশন তাদের শাটার নামিয়ে দেয়। কিন্তু এই যে যারা লাইনে দাঁড়িয়েছিল এবং অপেক্ষায় ছিল যে পাঞ্জাবি কিনবে, 2টা কিনলে 4টা ফ্রি, আরও নানা রকমের যে অফারগুলো ছিল, তো সেগুলো যখন ক্রেতারা পাবে আর পাশেই থাকা অন্যান্য যে ফ্যাশনের দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে যখন প্রাইস আগের মতোই থাকছে এবং নবীন ফ্যাশনের মতো এত সস্তায় এত অফার দিয়ে এত কম দামে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে না, ফলে এখানেই তারা গ্যাঞ্জাম করছিল এবং শাটার বন্ধ করে দিলেও তারা চাচ্ছিল যে কোনো ক্রমে নবীন ফ্যাশনে ঢুকে তাদের সেই সেলস সেন্টারে ঢুকে সেটা পেছনের গেট দিয়ে হোক তারা পাঞ্জাবি কিনবে বা পোশাক কিনবে। সেই জন্য একটা নিয়ন্ত্রণহীন অবস্থা নাকি তৈরি হয়ে গিয়েছিল। ফলে সিকিউরিটি গার্ড, এই মার্কেটের যে সভাপতি সহসভাপতি জাহাঙ্গীর হোসেন এবং মাইকেল সহ আরও কয়েকজনকে জানায়, এবং তারা এসে এই পরিস্থিতিকে শান্ত করে বা নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর এর মধ্যেই নাকি ভুল বোঝাবুঝি হয় এবং বলা হয় যে নবীন ফ্যাশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে একটি মহল, বিশেষ করে সেই মহলের সাথে সরকারের একটা সংশ্লিষ্টতা আছে বা যোগাযোগ আছে। এদিকে নবীন ফ্যাশনের যিনি মালিক তিনি কিন্তু আপনারা জানেন যে ওই দিনই বা পরের দিনই তিনি কিন্তু বিদেশে পাড়ি জমান। অনেকেই বলেছেন যে তাকে ব্যবসা করতে দেওয়া হলো না, কারণ তার আশপাশে ওই বিশাল সেন্টার আরও যে ফ্যাশন হাউসগুলো ছিল, বিক্রয় কেন্দ্রগুলো ছিল, তারা চাচ্ছিল না যে এত কম মূল্যে কেউ পোশাক বিক্রি করুক এবং তাদের পোশাক বিক্রির আশ পাক, কারণ তাদেরও তো ব্যবসা বাণিজ্য করতে হবে। এই হলো ঘটনা। এখন এই ঘটনার প্রেক্ষিতে নবীন ফ্যাশনের মালিক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে, যে আমি অল্প লাভ করি, আমার লোভ কম, আমি চিন্তা করি যে মানুষ আমার কাছ থেকে সাশ্রয়ী মূল্যে পোশাক কিনুক এবং ঈদটি ভালোভাবে উদযাপন করুক। এখানে আমার লাভের বিষয়টি আমি খুবই ন্যূনতম রেখেছি এবং এতে আমার চলছে, আমার এতেই ব্যবসাটি চলছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। ফলে আমার কাস্টমার যেহেতু বেড়ে গেছে, আর বেড়ে যাওয়ার কারণে আমার যেহেতু বিক্রি বেশি হচ্ছে, তো যখন বিক্রি বেশি হয় তখন কিন্তু লাভ আসতে থাকে, অল্প লাভ হলেও লাভটা আসতে থাকে, একটা চলমানতা থাকে।
কিন্তু যাদের আমার আশেপাশে দোকান ছিল সেই দোকানগুলোতে, ফ্যাশন হাউসগুলোতে, যেহেতু তারা রেট কমায়নি তাদের পূর্বে রেটে বা তাদের মতো করে রেট লাগিয়েই তারা বিক্রি করছে, সুতরাং তাদের কাছে কিন্তু ক্রেতারা যাচ্ছেন না। তো তিনি যেটা জানিয়েছেন যে আমি আমার ব্যবসা করব, আমি কত লাভ করব, কিভাবে করব, সেটা শুধুই আমার উপর নির্ভর করছে। এখন কারো যদি মনে হয় যে আমার কারণে তার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, চলছে না, সেটা তার নিজস্ব ব্যাপার এবং তিনি সেখানে কি পলিসি অ্যাপ্লাই করবেন, কিভাবে করবেন প্রচার, অথবা কিভাবে কি অফার দেবেন, সেটা তিনিই বুঝবেন। কিন্তু আমাকে আমার ব্যবসা করতে না দেয়া সেটা তো ঠিক নয়, সেটা তো অপরাধ। নবীন ফ্যাশনের মালিক জানিয়েছেন যে যেহেতু ওই অংশটির সাথে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বা ব্যক্তিবর্গের যোগাযোগ আছে, সংশ্লিষ্টতা আছে সেই ব্যবসার সাথে, বা সেই ব্যবসায় যারা সংশ্লিষ্ট তাদের সাথে সরকারের মহলের একটা যোগ সাজস আছে, সুতরাং নবীন ফ্যাশনের এই মালিক তিনি আর টিকতে পারলেন না, তাকে হুমকি দেওয়া হয়েছে, তিনি দেশেই আর থাকতে পারছেন না, বিদেশে চলে যাচ্ছেন। অপরদিকে আরেকটি মহল জানিয়েছে যে না, বিষয়টি হচ্ছে নবীন ফ্যাশনের এই মালিক আসলে তিনি চাচ্ছিলেন ব্যবসা আর করবেন না, ব্যবসা গুটিয়ে নেবার জন্যই তিনি খুব স্বল্প মূল্যে, যাতে করে তার পুঁজি শুধু উঠে আসে অথবা পুঁজির কাছাকাছি টাকা উঠে আসে, সেই জন্য তিনি পণ্যগুলোকে, অর্থাৎ পোশাকগুলো তিনি স্বল্প মূল্যে বা অফার দিয়ে, অতিরিক্ত অফার, যেটা হয়তো স্বাভাবিক মনে হবে না, সেই রকম অফার দিয়ে তিনি ছাড়ছিলেন ক্রেতাদের মাঝে, যাতে করে তার স্টক আউট হয়ে যায়, শেষ হয়ে যায়, এবং তিনি নর্মালি বিদেশে যাবেন, সেখানে তিনি ব্যবসা বাণিজ্য করবেন বা বিদেশেই তিনি কিছু একটা করবেন, সেই প্ল্যান তার আছে। ফলে তিনি এমনিতেই বিদেশে যাওয়ার প্ল্যানে ছিলেন এবং তার স্টক আউট করার প্ল্যানে ছিলেন, কম দামে দেবার প্ল্যানেই ছিলেন। সুতরাং এক্ষেত্রে কেউ তাকে জোর করে বিদেশে পাঠায়নি বা তার ব্যবসা বন্ধ করে দেয়নি, উনি নিজেই সেটা গুটিয়ে নেবেন বলে পরিকল্পনা করেছিলেন, এটা তারই অংশ। এখন যেহেতু একটা কিছু ঘটেছে এবং এটা সবাই দেখেছে, ভাইরাল হয়েছে, এখন নিজে কীভাবে এক্সিট হবে, সেই এক্সিটটি যেন কারো উপর দায় দিয়ে বা দোষ দিয়ে করা যায়, সেই জন্য তিনি এই সময়টিকে বা এই পরিস্থিতিটিকে তিনি বেছে নিয়েছেন সুযোগ হিসেবে, এইরকম একটি অংশ কিন্তু বলছেন। এখন কথা হচ্ছে যে হতে পারে দ্বিতীয়টি, যে একজন লোক স্টক আউট করবে, ব্যবসা করবে না বা অন্য ব্যবসা করবে অথবা বিদেশে যাবে, এটা হতেই পারে তার প্ল্যান। কিন্তু তিনি তার এই প্ল্যানের সাথে তার সাথে ঘটে যাওয়া যে বাজে ঘটনা, সেই ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করে তার প্ল্যানও বাস্তবায়িত হলো, পাশাপাশি এই যে ঘটনা ঘটলো সেই ঘটনাটিকে যেন এই ঘটনা দিয়ে প্রমাণ করা যায় যে তিনি আসলে কেন ব্যবসা করতে পারলেন না, সেটাও প্রতিষ্ঠিত করা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বা সরকারের সাথে সংশ্লিষ্ট লোকগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং একটি মার্কেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, বা অন্যান্য যে ফ্যাশন হাউসগুলো আছে এই নবীন ফ্যাশনের পাশাপাশি তাদেরও মান সম্মান ক্ষুণ্ণ করা, তাদের গুডউইল নষ্ট করা, যাতে করে তিনি চলে গেলেন ব্যবসা গুটিয়ে, কিন্তু যারা থাকলেন তাদের গুডউইল নষ্ট হবার ফলে যেন ক্রেতা কম আসে এবং তাদের ব্যবসা বাণিজ্যে যেন ধস নামে, এরকম একটা যদি বিষয় হয় তাহলে সেটা কিন্তু নিন্দনীয়। আবার যদি কেউ একসাথে অনেকগুলো দোকান একই রকম পণ্যের হতে পারে, সেটা পোশাক হোক বা সেটা ইলেকট্রনিক্স হোক বা সেটা অন্য কোনো কিছুই হোক না কেন, এখন যেটা হয় আমরা দেখি বাজারে যে সিন্ডিকেট থাকে, অর্থাৎ যদি 10টা দোকান পাশাপাশি থাকে তাহলে 10টা দোকান একই রকমের, যদি পণ্যগুলো একই রকম হয়, মিলে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটি দোকান ওই একই রকম, কাছাকাছি রকম, একই রকম প্রাইস লিখে রাখে বা চায়, যাতে করে নিতে হলে যে কোনো দোকান থেকেই নিক না কেন যেন ওই প্রাইসেই কাস্টমার নিতে বাধ্য হয়, কোনোভাবে যেন তিনি কম না পান বা তার মতো করে তিনি কিনতে না পারেন। এই যে বিষয়টা, এটা কিন্তু একটা সিন্ডিকেটের কাজ, সিন্ডিকেট এই কাজটাই করে, অর্থাৎ যারা ক্রেতা তারা কিন্তু এখানে হেরে যায়। তারা যদি মনে করে যে আমি আমার পছন্দ মতো দোকান থেকে আমি 1 দোকান 2 দোকান 3 দোকান ঘুরব এবং আমার মনের মতো করে আমি পণ্য কিনব, একটু বার্গেনিং করে, একটু বুঝিয়ে কনভিন্স করে, যেভাবেই হোক
তিনি যদি কোনো দোকান থেকে কিছু টাকা কমে কিনতে পারেন তাহলে তার জন্য সাশ্রয়ী হয়। কিন্তু দোকানদারেরা অর্থাৎ সিন্ডিকেট করে যখন রাখে তখন যে দোকানেই যাওয়া হোক না কেন ওই পণ্যটি একই প্রাইস রাখবে। ফলে ক্রেতার কিন্তু কোনো লাভ হচ্ছে না, বা ক্রেতা কিন্তু এই যে ঘুরলো, এই যে দর কষাকষি করলো, কথা বললো, এতে কিন্তু ক্রেতার কোনো লাভ হচ্ছে না, বা উনি কিন্তু কোনো সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন না। এই সিন্ডিকেটটি ভাঙতে হবে, এটা আমরা সভ্যজনেরা পছন্দ করি না। একই রকম পণ্য হতে পারে, পাশের দোকান একটু কম রাখতে পারে, পাশের দোকান যদি কম রেখে বিক্রি বাড়িয়ে তার লাভ করে নিতে পারে তাহলে সমস্যা কোথায়? আপনার যদি ঈর্ষা হয় আপনিও একটু কমান বা অন্য অফার দেন, অথবা তাকে কনভিন্স করেন। আমরা তো এমনও দেখেছি যে যে দোকানে কম রাখছে না, একই পণ্য পাশের দোকানে কম রাখছে, কিন্তু যে দোকানে কম রাখছে না তিনি এমনভাবে কনভিন্স করেছেন, এমনভাবে তাকে বুঝিয়েছেন, এমনভাবে বিষয়টি উত্থাপন করেছেন, তুলে ধরেছেন, বা এমন আচরণ দেখিয়েছেন, এমন ব্যবহার উপহার দিয়েছেন যে বেশি দাম হওয়া সত্ত্বেও কাস্টমার সেই বেশি দামে কেনা পণ্যটি সংগ্রহ করছেন বা নিচ্ছেন। এরকম আমরা দেখেছি, বহু উদাহরণ আছে। আমি নিজেও এরকম করেছি যে বিহেভিয়ার, তার কমিউনিকেশন, তার অ্যাটিটিউড, তার কথা বলা, এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা বেশি দিয়ে হলেও কিনেছি ওই দোকান থেকে, অথচ পাশের দোকানই হয়তো একটু সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে। তো আমরা সিন্ডিকেট পছন্দ করছি না, আমরা পছন্দ করছি যে মুক্ত বাণিজ্য থাকবে, পণ্য একরকম হলেও যে যার মতো পণ্য বিক্রি করতে পারবে, সেটা পাশাপাশি দোকান হলেও, এবং যারা ক্রেতা তারা এই বার্গেনিংটি করে তারা নিজেদের স্বাধীন মতো দোকান থেকে তারা পণ্য কিনবে। এতে করে কিন্তু এই যে একটা স্বচ্ছতা, একটা ন্যায়পরায়ণতা, সেগুলো কিন্তু প্রতিষ্ঠিত হবে, এবং এই যে ভোক্তার যে অধিকার আছে সেই অধিকারটিও কিন্তু প্রতিষ্ঠিত হবে, যে ভোক্তা ঘুরে ফিরে দোকান দেখবে এবং সেখান থেকে পণ্য পছন্দ মতো কিনবে, পছন্দ মতো প্রাইসে।